হ্যালো ভিউয়ার্স, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমি নিতে চলেছি তাপগতিবিদ্যা চ্যাপ্টারের চতুর্থ ক্লাসটি। আমি গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম যে সমতা প্রক্রিয়া পর্যন্ত। আজকে আমি শুরু করব সমষ্ণ প্রক্রিয়া দিয়ে। সমষ্ণ প্রক্রিয়া দিয়ে আলোচনা শুরু করার পূর্বে আমি উল্লেখ করতে চাই একটি ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে আমার বিগত 3টি ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা দি প্ল্যাটফর্ম নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এর নোটিফিকেশন বার যেটি আছে সেটি অন করে রাখবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমরা সেই সম্পর্কে সংকেত পেতে পারো। ওকে, সমষ্ণ প্রক্রিয়া আলোচনা করার পূর্বে আমি আলোচনা করব যে অভ্যন্তরীণ শক্তি কিভাবে তাপমাত্রার সাথে সম্পর্কিত। ওকে, কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয় ডিইউ দ্বারা এবং সেটা তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয়। যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, যদি তাপমাত্রা কমানো হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি কমবে, আর যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 0। ওকে, এই সম্পর্কে আমরা এই সূত্রটা কোথা থেকে এসেছে আমরা এটা সম্পর্কে আরেকটু পরে ডিটেইলসে জানবো। এখন আমি আলোচনা করতে যাচ্ছি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? যে তাপগতি প্রক্রিয়ায় পদার্থের তাপমাত্রা স্থির থাকে, যে তাপগতি প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। ওকে, এই সমষ্ণ প্রক্রিয়ার সাথে আমরা কেমিস্ট্রি একটা সূত্রের মিল পাই, যেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি জিনিস? একটা তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপর আমরা যে পরিমাণ চাপ প্রয়োগ করব, ওই চাপ এবং ওই গ্যাসের আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ওকে ওকে, আর এক্ষেত্রে কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। ওকে, এটা কার সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। ওকে, এটা আমরা জানবো কেমিস্ট্রিতে, এবং এই সূত্রটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। কেন? কারণ হচ্ছে কি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে। তার মানে আমরা যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করব, শুধুমাত্র তার চাপ এবং আয়তনের পরিবর্তন হবে। কিভাবে? ব্যস্তানুপাতে। যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমবে, যদি চাপ কমে তাহলে আয়তন বাড়ে। ওকে, তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে বলা হয় সমষ্ণ পরিবর্তন। ওকে, আর সমষ্ণ প্রক্রিয়ায় যে প্রসারণটা হয় সেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি সমানুপাতিক চিহ্নটা তুলে পিবি ইকুয়াল টু ধ্রুবক। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মানে চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক থাকে। ওকে, এবার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেহেতু সিস্টেমে কোনো ধরনের সিস্টেমের তাপমাত্রা স্থির, সে কারণে আমরা যদি ক্লসিয়াসের সূত্র দেখে দেখি dq ইকুয়াল টু du প্লাস dw। দ্যাট মিনস আমরা যে পরিমাণ তাপমাত্রা স্থির, তার মানে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? 0। তার মানে আমরা যে পরিমাণ তাপ সরবরাহ করছি তার সম্পূর্ণটা দ্বারা সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে। ওকে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখব সমষ্ণ লেখ। সমষ্ণ লেখটা কিরকম হবে? নির্দেশক চিত্রের এই বরাবর যদি আমরা পি, এই বরাবর যদি ভি প্রকাশ করি এবং P1 P2 তে চাপে যদি আয়তন হয় V1 V2, তাহলে সেক্ষেত্রে আমাদের লেখাটা হবে ঠিক এরকম। এটা হচ্ছে সমষ্ণ লেখ। এখন তোমাকে যদি বলা হয় সমষ্ণ প্রক্রিয়ায়, এই যে একটা সমষ্ণ প্রক্রিয়া একটা লেখ দেওয়া আছে, এই প্রক্রিয়ায় কৃতকাজের সমীকরণ কি হবে বা কৃতকাজে কিভাবে বের করব? তো আমরা বের করব, ধরো এটা A ক্যাপিটাল B স্মল b। এই যে অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল দ্বারা আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সমীকরণ, মানে এই লেখচিত্রটা অনুযায়ী এই পোর্শনে কৃতকাজের সমীকরণটা বের করতে পারবো। কিভাবে বের করব? W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2 স্মল a ক্যাপিটাল B স্মল b এর ক্ষেত্রফল। ওকে, এটা গেল লেখচিত্রের সমীকরণ। আমরা যদি সংক্ষেপে প্রকাশ করি তাহলে কি হবে? মানে সমীকরণটা যেটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই, W ইকুয়াল টু nRT ln V2 বাই V1। ওকে, এই সমীকরণটা ব্যবহার করে আমরা কি করতে পারি? সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সমীকরণ বের করতে পারি। যদি আমাদের দুইটি আয়তন জানা থাকে তাহলে আমরা কি করব? এই সমীকরণ ইউজ করে আমরা কি করতে পারবো? সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সমীকরণ বের করতে পারবো, যেখানে n হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, T হচ্ছে তাপমাত্রা। ওকে, এবার আমরা যাব রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? যে প্রক্রিয়ায় সিস্টেমে আমরা যে পরিমাণ তাপ সরবরাহ করব বা যে তাপটা আমরা সরবরাহ করবো সেটা সিস্টেম কি করবে না? গ্রহণ করবে না। অর্থাৎ যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না, বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপ বাইরে অথবা ভেতরে যাচ্ছে না, তাই এটার পরিবর্তন হচ্ছে 0। আমরা জানি du প্লাস dw। দ্যাট মিনস আমাদের হবে dw ইকুয়াল টু মাইনাস du।
এখন এখান থেকে আমরা দুইটা কথা আসতে পারি। এই কথা বলার আগে আমাদের বলতে হবে রুদ্ধতাপীয় পরিবর্তন কি জিনিস। এই যে দেখো আমরা অলরেডি বলেছি সিস্টেমে যে প্রক্রিয়া সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসবে না, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন। এক্ষেত্রে যদি গ্যাসের যদি প্রসারণ হয় সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, যদি সংকোচন হয় তাহলে সেটাকে বলবো আমরা রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যাব, এখানে দেখো রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় আর রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়। কেন? কারণ রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে যেহেতু সিস্টেম থেকে তাপ বাইরে যাচ্ছে না বা বাইরে থেকে তাপ সিস্টেম আসছে না, সে কারণে সিস্টেম পরিবেশের উপর, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে যেহেতু গ্যাসের প্রসারণ হচ্ছে, সো এই গ্যাসটা কিসের উপর কাজ করছে? পরিবেশের উপর কাজ করছে, যার কারণে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। এবং সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে অবশ্যই আমরা বুঝতে পারছি তাপমাত্রা হ্রাস পাবে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। আর রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে সংকোচন তার মানে কি আমরা তাপ সরবরাহ করতে পারবো না, কিন্তু চাপ দিতে পারবো। চাপ মানে কি আমরা সিস্টেমের উপর কাজ করতেছি, তো সিস্টেমের উপর যদি কাজ করবো তাহলে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, দ্যাট মিনস কি আমাদের তাপমাত্রা বেড়ে যাবে। ওকে, দ্যাট মিনস রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম কি হবে? উষ্ণ হবে। ওকে, এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা কিরূপ হবে আমরা একটু খেয়াল করি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা হবে, যদি এটা পি হয় যদি এটা ভি হয় তাহলে লেখচিত্র হবে সমস্ত প্রক্রিয়া থেকে একটু খারাপ, এটা আমাদের মনে রাখতে হবে। আর এক্ষেত্রে ক্ষেত্রফলটা ঠিক একইভাবে আমরা বের করব সমস্ত প্রক্রিয়ার মতো, যদি আমাদের দুটি চাপ P1 এবং P2 আয়তন V1 V2 দেওয়া থাকে। ওকে, অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা কাজের সমীকরণ আমরা মনে রাখবো, W = R/γ-1 T1 - T2। ওকে, এই সমীকরণটা ব্যবহার করে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সমীকরণ আমরা বের করতে পারবো। ওকে, এবার আমরা যাচ্ছি মোলার আপেক্ষিক তাপ। আমরা অলরেডি আপেক্ষিক তাপ সম্বন্ধে জেনেছি। আপেক্ষিক তাপ মানে কি? আপেক্ষিক তাপ মানে হচ্ছে যে 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা আপেক্ষিক তাপ। সেক্ষেত্রে 1 কেজির জায়গায় আমরা যদি 1 মোল লিখি তখন এটা হবে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তো এই মোলার আপেক্ষিক তাপকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে কি? যদি চাপ স্থির রেখে কোনো গ্যাসকে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানো হয় সেটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর আয়তনে স্থির রেখে যদি প্রসারিত হতে দেওয়া হয় সেটা হচ্ছে কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। মানে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো সেক্ষেত্রে আমরা মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা জানি C = del Q / m del T। ওকে, C = কত? del Q / m del T। স্থির চাপের ক্ষেত্রে হবে Cp। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এর ক্ষেত্রে হবে Cp। Cp এর মান Cb এর থেকে বড় হয় কেন? প্রথমত আমরা একটা সমীকরণ পাবো, Cp আর Cb এর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে আর। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। তাহলে Cp = কি হচ্ছে? R + Cb। মানে Cp এর মান সব সময় Cb এর চেয়ে বড় হবে। আমরা নরমালি এটার মাধ্যমে দেখাই। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা যাচ্ছি গামা। গামাটা কি জিনিস? Cp আর Cb এর মধ্যে অনুপাত হচ্ছে কি? মোলার গ্যাস ধ্রুবক। Cp আর Cb এর মধ্যে অনুপাত গামা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, গামা এর মান বিভিন্ন 3 ধরনের গ্যাসের ক্ষেত্রে 3 ধরনের হবে। প্রথমত এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.40, বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.33। ওকে, এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এক পারমাণবিক গ্যাস, এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, এটা হচ্ছে বহু পারমাণবিক গ্যাস। এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের গামাটা সম্পর্কে অলরেডি জানা হলো। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে আমরা পিভিটি এই তিনটাকে আমরা কি বলি? তাপগতীয় স্থানাঙ্ক। এদের মধ্যে সম্পর্ক প্রকাশের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 3টা সূত্র আছে। প্রথমত হচ্ছে যদি চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করতে বলে তখন হবে P⁻γ = ধ্রুবক। যদি বলে চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক তখন হবে T⁻1 - γ/γ = ধ্রুবক। যদি বলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে যদি সম্পর্ক বলা হয় তাহলে হবে T⁻γ - 1 = ধ্রুবক। এই 3টে সূত্র আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার আমি তোমাদের পড়াবো সমস্ত রেখার ঢাল এবং রুদ্ধতাপীয় রেখার ঢালের মধ্যে কোনটা খাড়া। ওকে, আমরা যদি একটা নির্দেশক চিত্র আঁকি এবং এখানে যদি এই দুটো হচ্ছে সমস্ত রেখা আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, আমরা কোন রেখাটা কত বেশি খাড়া এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো কি দ্বারা? ঢাল দ্বারা। ঢাল মানে কি? কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ঢাল। এখানে কালো দ্বারা আমি বুঝাচ্ছি এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা।
ওকে, এখন ধরলাম আমরা 3টা পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, P1 P2 V1 V2। তো সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা অলরেডি পড়েছি PV = P ধ্রুবক। যদি V এর সাপেক্ষে অন্তরীকরণ করি ddV of PV = P ধ্রুবক। এবার আমরা এটা অন্তরীকরণ করব, অন্তরীকরণ করার পর ফাইনালি আমাদের আসবে dP/dV হচ্ছে -P/V। এটাকে প্রকাশ করলাম M1 দ্বারা। এটা হচ্ছে সমষ্টি রেখার ঢাল। ওকে, রুদ্ধদ্রব্য রেখার ক্ষেত্রে কি হবে আমরা একটু খেয়াল করি। রুদ্ধদ্রব্য রেখার ক্ষেত্রে আমরা জানি P/V = ধ্রুবক। যদি V এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এটা আমরা অন্তরীকরণ করে যাব, ফাইনালি আমাদের আসবে dP/dV gamma into P/V। ওকে, তার মানে কি গামা ইন্টু m, মানে সমষ্টি রেখা থেকে m গুণ খাড়া হচ্ছে রুদ্ধদ্রব্য রেখা। তার মানে আমরা বলতে পারি রুদ্ধদ্রব্য রেখার ঢাল সমষ্টি রেখা থেকে গামা গুণ খাড়া। ওকে, কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি আজকে আমাদের যতটুকু আলোচনা বিষয় ছিল আমরা ততটুকু আলোচনা করলাম। ওকে, আজকে আমার ক্লাস এতটুকুই। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কি করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ইউটিউবের লিংক আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং আমাদের পেজে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দিবে। বিশেষ করে এটা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে আমরা অলরেডি জানি যে আমাদের প্রথম বর্ষের ক্ষেত্রে অনেক সময় যে কি হয়, কিছু কিছু কলেজের ক্ষেত্রে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটা একসাথে দিচ্ছে অলরেডি। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের যাতে সমস্যা না হয় সে কারণে আমরা কি করি, এই যে সেকেন্ড পার্টটা মানে ফিজিক্স সেকেন্ড পার্টের যে প্রথম চ্যাপ্টারটা আমি আলোচনা করা শুরু করেছি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমার ক্লাস আমি এতটুকুই রাখছি। নেক্সট ক্লাস আমি শুরু করবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আলোচনা দিয়ে। ওকে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, নমস্কার।